প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ থেকে আলোচনা করব। তো চলো দেখি আজকে আমরা কি পাঠ নিয়ে আলোচনা করব। দেখো এখানে কতগুলো ছবি দেখা যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু কাজের ছবি দেওয়া আছে। কাজ করার কম্পিউটার চালাচ্ছে, লোকটি কম্পিউটার চালাচ্ছে। হ্যাঁ, শিশুটি গান শুনছে, শিক্ষক পড়াচ্ছেন, ফুটবল খেলছে, মাছ ধরছে। তাহলে দেখো এই যে লাল রং করা যে শব্দগুলো রয়েছে, পদটা রয়েছে চালাচ্ছে, শুনছে, পড়াচ্ছেন, খেলছে, ধরছে। তো এই যে বাক্যের মধ্যে এই শব্দগুলো দিয়ে কি বোঝাচ্ছে? হ্যাঁ, ক্রিয়া সম্পাদন করা বোঝাচ্ছে, অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে। তাহলে বাক্যে যে শব্দগুলো দিয়ে কোনো কাজ করা বোঝায় সেগুলোকে কি বলে? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো, সেগুলো হচ্ছে কে। যেমন ধরো মেয়েটি হাসছে, হাসছে এটাও একটা ক্রিয়াপদ। তাহলে এই যে কাজ করা বোঝায় যে শব্দগুলো দিয়ে, যে পদগুলো দিয়ে, সেটাকে কোন পদ বলে? সেটা হচ্ছে ক্রিয়াপদ। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই ক্রিয়াপদ নিয়ে। তো এই পাঠ শেষে শিক্ষার্থীবৃন্দ তোমরা যা জানবে সেটা হচ্ছে ক্রিয়াপদ কি তা বলতে পারবে, ক্রিয়াপদ কয় প্রকার তাও জানতে পারবে বা বলতে পারবে। আবার এই ক্রিয়াপদ ব্যবহার করে বাক্য রচনা করতে পারবে এবং ক্রিয়াপদের যে বিভিন্ন প্রকার রয়েছে, বিভিন্ন ধরনের ক্রিয়া রয়েছে, সেগুলোকে আবার ব্যাখ্যা করে বোঝাতে পারবে। চলো তাহলে এবার আমরা মূল পাঠে যাই। যে ক্রিয়া শব্দ বা ক্রিয়াপদ কাকে বলে? দেখো, যে সকল শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াবাচক শব্দ বলে বা ক্রিয়াপদ বলে। বাক্যের মধ্যে এই ক্রিয়াবাচক শব্দগুলি ব্যবহৃত হলে সেটাকে বলে কে? ক্রিয়াপদ। হ্যাঁ, যেমন আকাশে পাখি উড়ছে, উড়ছে এটাই হচ্ছে ক্রিয়াবাচক শব্দ বা বাক্যের মধ্যে ক্রিয়াপদ। আমরা এবার দেখি ক্রিয়ার প্রকারভেদ, কি কি ধরনের ক্রিয়া রয়েছে। যে আসলে বিভিন্ন অর্থে বা ক্রিয়াপদ বিভিন্ন ভাগে ভাগ হয়ে থাকে। যেমন ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে দুভাগে ভাগ করা যায়। চলো আমরা এই ভাগ দুটো দেখি। দেখো, যে শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয় তাকে কি বলে? সমাপিকা ক্রিয়া বলে। ঠিক আছে। আবার মেয়েরা বই নিয়ে, দেখো তো এই বাক্যে মেয়েরা বই নিয়ে, এটা দিয়ে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ পেল না। তাহলে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না, সম্পূর্ণ হয় না, তাকে কি বলে? দেখো, তাকে বলে অসমাপিকা ক্রিয়া। তাহলে যদি যে ক্রিয়া দিয়ে সম্পূর্ণ ভাব প্রকাশ পায় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন শিক্ষার্থীর স্কুলে যাচ্ছে, এই যাচ্ছে ক্রিয়া দিয়ে কি সম্পূর্ণ ভাব প্রকাশ পেয়েছে, কাজে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আবার মেয়েরা বই নিয়ে স্কুলে যাচ্ছে বা যাচ্ছে যদি থাকতো তাহলে কিন্তু বাক্যটা সমাপ্ত হতো, অর্থ প্রকাশ পেত। কিন্তু মেয়েরা বই নিয়ে কি করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এই যে আরো কিছু শোনার ইচ্ছা, অর্থাৎ যে ক্রিয়া দিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না সেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ মেয়েরা বই নিয়ে, এই নিয়ে এটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তবে আরো কিছু আরেকটি ক্রিয়াপদ কিন্তু আছে যাকে বলে অনুক্ত ক্রিয়াপদ। ঠিক আছে। অর্থাৎ একটা বাক্য গঠনের জন্য একটা অপরিহার্য পদ আছে এবং সেই অপরিহার্য পদই হচ্ছে ক্রিয়াপদ। অর্থাৎ বাক্য গঠনের জন্য কি
যে পদ অপরিহার্য সেই পদের নাম হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ ভিন্ন কোনো মতে কিন্তু সম্পূর্ণভাবে কোনো মনোভাব প্রকাশ করা যায় না। কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ কি উজ্জ বা অনুক্ত থাকে, তবে কখনো কখনো বাক্যে এই ক্রিয়াপদ অনুক্ত থাকতে পারে, নাও থাকতে পারে, উজ্জ থাকতে পারে, কিন্তু তারপরেও ক্রিয়াপদ হচ্ছে বাক্যের অপরিহার্য পদ। তবে অনুক্ত ক্রিয়াপদ কোনটা, যেমন যদি বলা হয় তোমার মা এখন কেমন আছেন, কি আমরা এক কথায় অনেক সময় উত্তর দেখি ভালো। এই যে আছেন, ভালো আছেন, এই আছেন কিন্তু বলি না, কিন্তু তারপরে যে ভালো আছেন, এই ভালোর মধ্যেই কিন্তু এই উত্তরটার মধ্যেই কিন্তু কি আছে, ক্রিয়াপদ উজ্জ আছে। হ্যাঁ, অনুক্ত এই বাক্যে, এই ধরনের বাক্যে ক্রিয়াপদ অনুক্ত থাকে। যেমন তিনি তোমার কে, হ্যাঁ আমরা কি বলি, ইনি আমার ভাই, বা ইনি আমার বাবা, ইনি আমার শিক্ষক। আমরা কিন্তু এই পর্যন্ত বলি না তিনি আমার শিক্ষক হন, তিনি আমার বাবা হন। এই যে হন একটা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটা কি এই ধরনের বাক্যে কি থাকে, উজ্জ থাকে বা অনুক্ত থাকে। তাহলে যখন কখনো কখনো বাক্যে যদি ক্রিয়াপদ অনুক্ত থাকে বা উজ্জ থাকে, সে ধরনের ক্রিয়াপদকে কি বলা হয়, অনুক্ত ক্রিয়াপদ। ঠিক আছে, এবার আমরা দেখবো আসলে আরেক ধরনের ক্রিয়াপদ। দেখো দেখো রাজু জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তাহলে যাচ্ছে একটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে যদি আমি প্রশ্ন করা হয় কি নিয়ে যাচ্ছে, কি জিনিসপত্র। হ্যাঁ, আবার আরেকটি বাক্যে দেখো কি আছে, কি ট্রেন যাচ্ছে। ঠিক আছে, একটি বাক্যে রয়েছে রাজু জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আরেকটি বাক্যে হচ্ছে ট্রেন যাচ্ছে। তো এখানে দেখো যে যদি আমি ক্রিয়াকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যদি উত্তর থাকে তাহলে আমরা বুঝবো যে সেই ক্রিয়ার একটি কর্ম রয়েছে। হ্যাঁ, বাক্যে কিন্তু কর্ম থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে যে ক্রিয়ার বাক্যে কর্ম থাকে সেটা হচ্ছে এক ধরনের ক্রিয়াপদ, আর যে বাক্যে ক্রিয়ার কর্ম থাকে না সেটা কিন্তু আরেক ধরনের ক্রিয়াপদ। তাহলে দেখো যাচ্ছে এখানে একটি ক্রিয়াপদ, একে প্রশ্ন করা হলো কি নিয়ে যাচ্ছে, জিনিসপত্র। তাহলে এই যে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে, যেহেতু এই ক্রিয়ার কর্ম রয়েছে, জিনিসপত্র একটি কর্ম, তাহলে এটা হচ্ছে কি সকর্ম। অর্থাৎ যে ক্রিয়ার কর্মপদ থাকে তাই হচ্ছে সকর্ম ক্রিয়া। ক্রিয়ার সাথে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই ক্রিয়ার কর্মপদ। কর্মপদ যুক্ত ক্রিয়াই হচ্ছে সকর্ম ক্রিয়া। ঠিক আছে, অথবা এরকম হতে পারে বাবা আমাকে একটি কলম দিলেন, বা আমি বই পড়ছি। কি পড়ছি, বই পড়ছি। বাবা কি দিলেন, কলম দিলেন। কাকে দিলেন, আমাকে দিলেন। হ্যাঁ, তো এই যে ক্রিয়াপদের কর্ম থাকে, এই কর্ম অনুযায়ী ক্রিয়া হচ্ছে কি তিন প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে সকর্ম ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম থাকে সেটাই হচ্ছে সকর্ম ক্রিয়া। আবার দেখো ট্রেন যাচ্ছে, কি যাচ্ছে না কে যাচ্ছে, এটা হচ্ছে কে যাচ্ছে, এখানে কি যাচ্ছে কিন্তু হচ্ছে না, তাই না? তাহলে ট্রেন যাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, এখানে কিন্তু কর্ম নাই। হ্যাঁ, তাহলে ট্রেন এখানে কিসের কাজ করছে, কর্তার কাজ করছে। তাহলে যে ক্রিয়ার কর্ম থাকে না, কাহাকে থাকে না, বা কাহাকে বা কি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায় না, সেটা হচ্ছে কে অকর্ম ক্রিয়া। ট্রেন যাচ্ছে, হ্যাঁ ট্রেন এখানে কর্তার কাজ করছে। ঠিক আছে, তাহলে এই বাক্যে ট্রেন যাচ্ছে, এই বাক্যে কিন্তু কর্ম নেই। হ্যাঁ, তাহলে এই যে এই ধরনের যে বাক্যে ক্রিয়ার কর্ম নেই, হ্যাঁ ক্রিয়ার কর্ম নেই, সেটা হচ্ছে কি অকর্ম ক্রিয়া। আবার আরেক ধরনের ক্রিয়া কর্ম মানে ক্রিয়ার কর্ম রয়েছে যে বাক্যের মধ্যে দুটি কর্ম থাকে। দেখো শিক্ষক শিক্ষার্থীদের বাংলা পড়াচ্ছেন। হ্যাঁ, দেখো পড়াচ্ছেন এখানে হচ্ছে ক্রিয়াপদ। তাহলে কাকে পড়াচ্ছেন বা কাদের পড়াচ্ছেন, শিক্ষার্থীদের। তাহলে ক্রিয়াকে প্রশ্ন করলে পাওয়া গেল। আবার কি পড়াচ্ছেন, এটা হচ্ছে কে বাংলা পড়াচ্ছেন। তাহলে যে ক্রিয়া দুটি কর্ম থাকে সেটা হচ্ছে কি ধরনের ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া।
যে ক্রিয়ার দুটি কর্ম থাকে সেটা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। হ্যাঁ, তবে এই দ্বিকর্ম ক্রিয়ার শর্ত হচ্ছে যে এই যে আমরা দুটি কর্ম দেখলাম, একটা হচ্ছে কি শিক্ষার্থীদের, আর একটা হচ্ছে বাংলা। দেখো দু ধরনের কর্ম, এক শিক্ষার্থীদের এটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম, আর বাংলা এটা হচ্ছে বস্তুবাচক কর্ম। আর এই দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে কিন্তু মুখ্য বা প্রধান কর্ম বলা হয়, এবং ব্যক্তিবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে। অর্থাৎ দু ধরনের কর্ম, একটি ব্যক্তিবাচক কর্ম হতে হবে আর একটি বস্তুবাচক কর্ম হতে হবে। যদি বলা হতো শিক্ষক বাংলা ও গণিত পড়াচ্ছেন, তাহলে দেখো শিক্ষক বাংলা ও গণিত পড়াচ্ছেন, তখন কিন্তু বাংলা ও গণিত এখানে দুটি কর্ম আছে, তবে দুটি কর্ম একই রকম কর্ম, সেক্ষেত্রে কিন্তু এটা দ্বিকর্ম ক্রিয়া হবে না। দ্বিকর্ম ক্রিয়ার শর্ত হচ্ছে যে কর্ম দুটির মধ্যে একটি হতে হবে ব্যক্তিবাচক আর একটি হতে হবে বস্তুবাচক, এবং বস্তুবাচক কর্মটি এখানে মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্মটি হচ্ছে গৌণ কর্ম। অনেক সময় কিন্তু পরীক্ষায় থাকে যে ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে কোন ধরনের কর্ম বলা হয়, এটা হচ্ছে মুখ্য কর্ম। আমরা আরেকটি বাক্য দেখি, দেখো দ্বিকর্ম ক্রিয়া এরপরে আরো কিছু ক্রিয়া রয়েছে, যেমন আমরা দেখব যে এখানে কি কি কর্ম রয়েছে। একটি হচ্ছে যে প্রযোজক কর্ম, নাম ধাতুর ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া বা যৌগিক ক্রিয়া। দেখো আরো কিছু ক্রিয়া রয়েছে যে সেগুলো হচ্ছে কি, একটি হচ্ছে নাম ধাতু বা নাম ধাতুর ক্রিয়া। দেখো যে বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে আপ্রত্যয় যোগে ঘটিত ধাতুকে বলে কে নাম ধাতু, এবং এর সঙ্গে যে ক্রিয়াপদ হয় সেটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। অর্থাৎ এই নাম ধাতুর সঙ্গে আবার কালসূচক বিভক্তি যুক্ত হয়ে যে ক্রিয়া ঘটিত হয় সেটা হচ্ছে কি নাম ধাতুর ক্রিয়া। যেমন কি হবে, কঞ্চিটি বাঁকিয়ে ধরো, বাঁকা দেখা যাচ্ছে, বাঁকা এটা হচ্ছে ধাতু, কিন্তু এটাকে আমরা বাক্যে যদি প্রয়োগ করি কঞ্চিটি বাঁকিয়ে ধরো, এই বাঁকিয়ে হচ্ছে কি নাম ধাতুর ক্রিয়া। এরপর আরেক ধরনের ক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। কোনটা, আসলে যে ধাতুর মধ্যে যে তোমরা মানে তিন ধরনের ধাতু পড়েছিলে, যে সাধিত ধাতু, মৌলিক ধাতু এবং যৌগিক ধাতু। এই সাধিত ধাতুগুলো আবার তিন ধরনের, একটি হচ্ছে নাম ধাতু, প্রযোজক ধাতু এবং কর্মবাচক ধাতু। তাহলে সেই ধাতুগুলো থেকে যে ক্রিয়াপদগুলো রয়েছে, অর্থাৎ আমরা একটু আগে দেখলাম নাম ধাতুর ক্রিয়া, আর একটু হচ্ছে প্রযোজক ক্রিয়া। এই প্রযোজক ক্রিয়াগুলো যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্যের কর্তৃক অনুষ্ঠিত হয়, ঠিক আছে, অন্য কর্তৃক, অর্থাৎ একজনকে নিয়োজিত করে কে কর্তা কাজটি সম্পন্ন করে, একজন কর্তা অন্য একজন কর্তাকে নিয়োজিত করে কাজটি সম্পন্ন করে, সে ধরনের ক্রিয়াকেই বলা হয় প্রযোজক ক্রিয়া। যেমন সাপুরে সাপ খেলায়, খেলে কে সাপ, তাই না, সাপুরে নিজে কিন্তু খেলে না, হ্যাঁ, সাপকে নিয়োজিত করে সাপুরে খেলা দেখায়, ঠিক আছে, তার মানে সাপুরে সাপ খেলায়, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এখানে অথবা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তার মানে মা কিন্তু দেখাচ্ছে, মায়ের কাজটা হচ্ছে দেখানো, আর শিশুর কাজটা হচ্ছে দেখা। তাহলে যে মা কাজটা করছেন কাকে, শিশুকে নিয়োজিত করে, এরকম সাপুরে কাজটা করছেন, ক্রিয়া সম্পন্ন করছেন কিভাবে, সাপকে নিয়োজিত করে, হ্যাঁ, সাপুরের প্রযোজনায় বা চালনায় ক্রিয়া সম্পন্ন হচ্ছে। তো এই ধরনের ক্রিয়াকে বলা হয় কি প্রযোজক ক্রিয়া। হ্যাঁ, আমরা আরেকটি ক্রিয়া দেখবো, যেমন দেখো সাইরেন বেজে উঠলো, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি সাইরেন বেজে উঠলো, এটা কি কোন ক্রিয়ার উদাহরণ, যৌগিক ক্রিয়া। যেমন আছে যে একটি সমাপিকা ক্রিয়া, এই তোমরা একটু খেয়াল করো, বেজে উঠলো, এই দুটি ক্রিয়া মিলে কিন্তু একটি ক্রিয়া হলো সাইরেন
বেজে উঠলে, এই দুটি বেজে উঠলো, এই দুটি ক্রিয়া মিলে একটি ক্রিয়া হলো। বেজে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, উঠলো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে কি হলো, একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে বলে যৌগিক ক্রিয়া। যেমন ওই যে ঘটনাটা শুনে রাখো, সাইরেন বেজে উঠলো, এই ধরনের আরো আছে, যেমন ছেলেমেয়েরা শুয়ে পড়লো। হ্যাঁ, তুমি এখন যেতে পারো, মেয়েটি হেসে উঠলো। হ্যাঁ, আমি কথাটা বলে ফেললাম, এই যে বলে ফেললাম, হেসে উঠলো, যেতে পারো, তিনি বলতে লাগলেন, এগুলো হচ্ছে যৌগিক ক্রিয়া। হ্যাঁ, আরেক ধরনের ক্রিয়া আছে, যেটা হচ্ছে আসলে যেমন মাথাটা ঝিমঝিম করছে বা ঝমঝম করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, এই ধরনের বাক্যের মধ্যে খেয়াল করে দেখবে যে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, হ, দে, যা, কাট, গা, ছাড়, মার প্রভৃতি ধাতু যুগে ক্রিয়াপদ ঘটিত হয় এবং বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে। তো এই ধরনের ক্রিয়াকে কি বলা হয়? এই ধরনের ক্রিয়াকে বলা হয় মিশ্র ক্রিয়া। যেমন কি, তোমার ব্যবহারে আমি খুব প্রীত হলাম, এই যে প্রীত হলাম, হ্যাঁ, এটা হচ্ছে যেমন বিশেষণের পরে কি হলো, হলাম ক্রিয়াপদ যুক্ত হলো। প্রীত এটা হচ্ছে বিশেষণ এবং এরপরে হলাম ধাতু যুগে ঘটিত একটি ক্রিয়াপদ। তো এভাবে ঘটিত, বা আমরা তাজমহল দর্শন করলাম, হ্যাঁ, দর্শন করলাম, হ্যাঁ, দর্শন হচ্ছে বিশেষ্য, আর করলাম এটা হচ্ছে ক্রিয়াপদ। বা মাথাটা ঝিমঝিম করছে, ঝিমঝিম হচ্ছে একটা ধনাত্মক অব্যয়, এই করছে এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এই যে ধনাত্মক অব্যয়ের পরে বা বিশেষের পরে বা বিশেষণের পরে যখন ক্রিয়াপদ যুক্ত হয়ে যখন ক্রিয়া গঠন করে তখন সেটাকে বলে কি, মিশ্র ক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দু একটি সমাধান দেখি যে ক্রিয়াপদ আসলে কয় প্রকার পড়লাম আমরা। ক্রিয়াপদ কিন্তু পড়া হলো কয় প্রকার? 6 প্রকার। তোমাদের বই কয় ধরনের ক্রিয়াপদ আছে? 6 প্রকার। আবার স্বপন চিঠি লিখছে, এটা কোন ধরনের ক্রিয়াপদ? দেখো তো এখানে কর্ম আছে কিনা, এটি কোন ক্রিয়াপদ, কোন ধরনের ক্রিয়া? লিখছে এটা কোন ধরনের ক্রিয়া? কি লিখছে? চিঠি লিখছে। যেহেতু এখানে কর্ম রয়েছে তাহলে এটা হচ্ছে সকর্ম ক্রিয়া। আবার যে ক্রিয়াপদ দ্বারা যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে? বাক্য, ক্রিয়াপদ, ধাতু পদ, এটা হচ্ছে কি, ক্রিয়াপদ। এবার আমরা কয়েকটি দেখি যে আসলে আজকের আলোচনা থেকে তোমরা এই যে শব্দগুলো দেওয়া হলো, মা ভাত রান্না করছেন, হ্যাঁ, তাহলে করছেন এটা কি ধরনের ক্রিয়াপদ? করছেন এখানে এই বাক্যে কি ধরনের ক্রিয়া? ঠিক, হ্যাঁ, যেহেতু বাক্য সমাপ্ত হয়েছে সেটা হচ্ছে ভাব প্রকাশের দিক থেকে এখানে কি, সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, শিক্ষক শিক্ষার্থীদের পড়াচ্ছেন, কাকে পড়াচ্ছেন? শিক্ষার্থীদের। লোকটি চলে গেল, এটা কি ধরনের? যেহেতু চলে গেল, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া মিলে যে ক্রিয়া হয় সেটাকে কি বলে? যৌগিক ক্রিয়া। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই যে ক্রিয়াপদের আলোচনা তোমরা বুঝতে পেরেছ। আজকের আলোচনা এ পর্যন্ত। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।